আসসালামু আলাইকুম। ভাস্ট লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে। ইতিমধ্যে আমরা কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, পরবর্তীতে এমসিকিউ সলভ করব এবং এমসিকিউ এর পরে আমরা সিকিউ সলভ করব এবং পাশাপাশি এই পদার্থের গঠন চ্যাপ্টারটা যখন আমাদের শেষ হয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি একটা পিডিএফ প্রোভাইড করব, যেটা দিয়ে চাইলে তোমরা পড়ে নিতে পারো। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে বেশ কিছু কথা বলা আছে, তো এখান থেকে আমাদের এত কথা লাগবে না, আমাদের কিন্তু জাস্ট এই কথাটা হলেই হবে। সেটা কি, 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ প্রদান করেন। তার মানে কোশ্চিনটা হইতে পারে এরকম যে কে পরমাণু সম্পর্কে মতবাদ প্রদান করেন এবং কত সালে। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, ঠিক আছে। এবং তিনি কি বলেন সেটা হচ্ছে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য। এই অবিভাজ্য মানে কি? অবিভাজ্য মানে হচ্ছে ভাঙ্গা যায় না। উনি বলছে কি ভাঙ্গা যায় না, অর্থাৎ ওনার মতবাদ অনুযায়ী কণাগুলো এমনভাবে গঠিত যে কণাগুলোকে আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজিত করা যায় না। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই একক কণার নাম দেন অ্যাটম, ঠিক আছে, যার অর্থ হচ্ছে কি পরমাণু। তার মানে অ্যাটমের নাম হচ্ছে পরমাণু। এরপরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়, ঠিক আছে, পরমাণু কি অবিভাজ্য নয়। আচ্ছা, আমরা আরো নিচে আসি। আমরা নিচে আসলে আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। তোমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করা হবে, কারণ এই প্রোগ্রামটি পুরোটাই হচ্ছে এসএসসি প্রোগ্রাম, অর্থাৎ এসএসসি এপ্রিলে যে এসএসসিটা হবে সেই প্রোগ্রাম। সো এই প্রোগ্রামের জন্য অবশ্যই আমি বিস্তারিতভাবে আবার এই চ্যাপ্টারগুলো বোঝাতে পারবো না, বা তোমাদেরও এই ধারণাটা আগের 2 বছরে যেহেতু তোমরা পড়াশোনা করেছো, সো এটা হয়েছে। সো আমরা এখন কি শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং মেইন আমরা ফোকাস করব এমসিকিউ এবং সিকিউ, এই দুইটাতে। এখন আসো মৌলিক আর যৌগিক পদার্থ সম্পর্কে আমরা শুধুমাত্র সংজ্ঞাটা পড়বো। তার মানে মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, অর্থাৎ যাকে ভাঙলে ওই পদার্থই পাওয়া যায়, অন্য নতুন কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না, তাকে বলবো আমরা মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থকেই বলে মৌল। তাহলে আমাদের মৌল আছে কতটি? মৌল আছে 118টি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে আমরা যে পর্যায় সারণীর 118টি মৌল সম্পর্কে পড়াশোনা করি, তার মানে 118টি মৌলই হচ্ছে কি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যে মৌলিক পদার্থের সমন্বয়ে যেটা গঠিত হয়, ঠিক আছে। অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়, এটা আমরা একটু আগে দেখলাম। কিন্তু এই একাধিক মৌলিক পদার্থ নিয়ে কি হয়? একটা যৌগিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে কি বলে? যৌগিক পদার্থ বলে। এই যে আমরা যদি এখানে দাগ দিই, যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়। মৌল মানে একটু আগে আমরা দেখে আসছি মৌলিক পদার্থ, তাকে বলে কি যৌগিক পদার্থ। সো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ আমরা এটা জেনে গেলাম। এবং কোশ্চিন আসতে পারে মৌলিক আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি? কোশ্চিন আসতে পারে মৌলিক আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্যটা আসতে পারে, তোমরা দেখে নেবে, এগুলো 2 নম্বরের কোশ্চিনে আসে। তো পরমাণু আর অণু সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে পরমাণু বিষয়টা কি? পরমাণু হচ্ছে কি একটা ক্ষুদ্র কণা, যেটাকে আমরা পরমাণু বলি। আর অসংখ্য পরমাণু মিলে যুক্ত হয় কি মানে তৈরি করে অণু, ঠিক আছে। তার মানে 2 এর অধিক পরমাণু মিলে তৈরি করে অণু। তার মানে একটু আগে আমরা যেটা শিখে আসলাম মৌলিক পদার্থ, তার মানে আমরা যদি শুধু অক্সিজেন লিখি, এটা একটা কি? এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। কিন্তু আমরা যদি O2 লিখি, এই O2 কিভাবে তৈরি হয়েছে আমরা যদি একটু দেখি, তাহলে অক্সিজেন প্লাস অক্সিজেন, অর্থাৎ এ কিন্তু এখন আর অক্সিজেন পরমাণু নেই, বরং এটা কি হয়ে গেছে? অক্সিজেন অণু হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম পরমাণু হচ্ছে একক সত্তা, মানে পরমাণু হচ্ছে একাই 100, ঠিক আছে, ওর সাথে আর কেউ যুক্ত হইতে পারবে না এবং ও যা আছে তাই থাকবে। কিন্তু অণু হচ্ছে কি পরমাণুর যোগফল, তার মানে অনেকগুলো পরমাণু মিলে, মানে 2 এর অধিক পরমাণু মিলে কি হয়? একটা অণু তৈরি হয়। তো এখানে তোমরা দেখে নিতে পারো, এগুলো অতটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু তোমরা দেখে নিতে পারো। যেমন এই যে, তাহলে কি কার্বন ডাই অক্সাইড কি? অবশ্যই একটা অণু, কারণ কার্বন একটা পরমাণু। এখানে অক্সিজেন প্লাস অক্সিজেন আসলে এইভাবে তৈরি হয়েছে, তার মানে পরমাণু 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 মিলে কি তৈরি হয়েছে? কার্বন যোগ অক্সিজেন।
মিলে কি তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, তার মানে কি পরমাণু মিলেই অণু তৈরি হয়। এবার একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে মৌলের প্রতীক, এই বিষয়টা সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। তো মৌলের প্রতীক সম্পর্কে একটা এমসিকিউ সব সময় আসে, সেটা হচ্ছে কি এই যে টেবিল 3.03, এই টেবিলটাকে মার্ক করে দিলাম। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই পড়বা। এবং এখানে কি যে কয়েকটা মৌল আছে সেই কয়েকটা ল্যাটিন নাম থেকে এরা মৌলের প্রতীকগুলো পেয়েছে। অর্থাৎ সব সময় সব ইংলিশ নাম থেকেই যে মৌলের প্রতীকগুলো হবে তা না। তার মানে কি মাঝে মাঝে ল্যাটিন নাম থেকেও কিছু মৌল হয়েছে। যেমন আমরা যদি সোডিয়ামের দিকেই তাকাই তাহলে দেখো সোডিয়ামের হওয়ার কথা ছিল এসে, সোডিয়ামের হওয়ার কথা ছিল কি এস এ, কিন্তু না, সে সোডিয়াম এস এ নেয়নি। কেন নেয়নি? কারণ হচ্ছে সোডিয়াম এসেছে ন্যাট্রিয়াম নামক ল্যাটিন নাম থেকে। কোথায় থেকে? ন্যাট্রিয়াম। তার মানে এই ন্যাট্রিয়ামের এনএটা নিয়েছে, এই জন্য সোডিয়ামকে আমরা এনএ বলি। কপার, কপার এসেছে কোথা থেকে? কাপড়াম থেকে, সিইউ। পটাশিয়াম কি? ক্যালিয়াম থেকে, অর্থাৎ কে। সিলভার কি? আর্জেন্টাম থেকে, অর্থাৎ এ আর জি, এই যে এ এন্ড জি। তারপর স্টানাম বা টিন, টিন এসেছে কোথায় থেকে? স্টানাম থেকে, এই জন্য এস এন। তারপর অ্যান্টিমনি কোথা থেকে এসেছে? এস বি। ঠিক আছে, স্টিবিয়াম, স্টিবিয়াম থেকে এসেছে সেই জন্য। গোল্ড হচ্ছে অরাম, লেড হচ্ছে প্লাম্বাম, টাংস্টেন হচ্ছে উলফ্রাম, আয়রন হচ্ছে ফেরাম, আয়রন কি? ফেরাম। এবং মার্কারি হচ্ছে হাইড্রারজিরাম। এটা খুবই ইম্পর্টেন্ট, মার্কারি এটা নতুন আসছে। ঠিক আছে, মার্কারি হচ্ছে কি হাইড্রারজিরাম এইচজি থেকে, এটা তোমার বইয়ে নতুন ইনক্লুড করেছে। হ্যাঁ, আমি কিন্তু 2018 সালের বই থেকে দেখাচ্ছি। সো 2022 সালে 2023 সালে তোমরা যে বইটা ফলো করতেছো, এই বইয়ে আরো নতুন কিছু থাকতে পারে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এক কথায় এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কিসের জন্য? এই যে পাশে আমি লিখে দেই, এমসিকিউ এর জন্য। অর্থাৎ এখান থেকে পড়লে এমসিকিউ যদি আসে সেই এমসিকিউ যাতে মিস না হয়। ঠিক আছে, যেন স্নাইপার শটের মতো এমসিকিউটার সাথে সাথে তুমি দাগাইতে পারো যে কোনটার ল্যাটিন নাম কি। ঠিক আছে, চলো আমরা এবার সংকেত দেখি। এই সংকেতগুলো এসেছে কি মৌলের ল্যাটিন নামগুলো থেকে সিম্বলিক আকারে। ঠিক আছে, কিরকম? দেখা যায় যে প্রথম থেকে নিয়েছে, প্রথম দুইটা অক্ষর নিয়েছে, ল্যাটিন নাম থেকে নিয়েছে প্রথম অক্ষর, এবং পরে উচ্চারণের সময় যে অক্ষর থেকে যে অক্ষর বেশি কাজে দিয়েছে সেই দুইটা মিলে আসে নিয়েছে। ঠিক আছে, তো অনেকভাবে আর কি সংকেতগুলো তৈরি করছে। তো আমাদের সংকেত না, আমরা সংকেত বুঝবো চ্যাপ্টার 5-এ, সেখানে গিয়ে আরো ভালোভাবে আমরা ফর্মুলা তৈরি করব, বহু ফর্মুলা তৈরি করব। সো চলো আমরা পরমাণুর ভেতরের কণা সম্পর্কে জানি। তার মানে আমরা একটু আগে শিখে আসলাম অক্সিজেন একটা পরমাণু, তারপর কি নাইট্রোজেন একটা পরমাণু। অর্থাৎ এরকম পরমাণু কতটা আছে? 118টা আছে। এই 118টা যে পরমাণু, এইটাই কি 118টা মৌল বা মৌলিক পদার্থ। তো এই পদার্থগুলোর ভিতর, অর্থাৎ আমি যদি অক্সিজেনকে চিন্তা করি, এই অক্সিজেনের ভিতরেই কি আছে? ইলেকট্রন আছে, আছে কি প্রোটন, আছে কি নিউট্রন। এগুলা হচ্ছে কি পরমাণুর স্থায়ী কণা। তো আমরা যদি দেখি, দেখো এই যে একটা পরমাণু আমরা দেখতেছি, এই পরমাণুর স্থায়ী কণা কোনটি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে এই তিনটা কণা হচ্ছে স্থায়ী, অর্থাৎ প্রতিটা পরমাণুর ভিতরেই এই তিনটা কণা বিদ্যমান। এখন এই তিনটা কণার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে, কেননা এই তিনটা কণা দিয়ে আমাদের কি আসে? এমসিকিউ আসে। আমাদের এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটা কণার জন্য। ঠিক আছে, এবং এই তিনটা কণার বৈশিষ্ট্য জানা আমাদের খুবই দরকার। তাহলে চলো ইলেকট্রনটা সম্পর্কে জানি। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এর চার্জ হচ্ছে ঋণাত্মক, মানে মাইনাস বা নেগেটিভ। এবং কি একটি এর আধানের পরিমাণ কি -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, সো ইলেকট্রনের আমরা বৈশিষ্ট্য দেখলাম। চলো এবং ইলেকট্রনের এখন আমরা ভর দেখব। এই যে আমি কিন্তু যেগুলো দাগ দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দাগ দিবা তোমাদের নিজের বই। ইলেকট্রনের আপেক্ষিক আধানকে ধরা হয় কি -1। কেন -1? কেন +1 নয়? বিকজ ইলেকট্রন হচ্ছে কি মাইনাস, ইলেকট্রনের চার্জ কি মাইনাস, সেই জন্য -1। এবং ভর ও প্রোটনের নিউট্রনের তুলনায় কত? 1840 গুণ কম। খুবই ইম্পর্টেন্ট, কত গুণ কম? যদি বলে যে ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের তুলনায় কত গুণ কম? 1840 গুণ কম। তাই আপেক্ষিক ভরকে কি শূন্য ধরা হয়। কোশ্চেন আসতে পারে আপেক্ষিক ভর শূন্য ধরা হয় কেন? কারণ হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। একবার চিন্তা করে দেখো, এর ভর দেখো -28। চলো একটা মজার জিনিস দেখাই, 9.11 × 10⁻⁻28 গ্রাম। ভালো করে চিন্তা করো, 1 গ্রামও না, হাজার 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 গ্রাম কম। কত? কারণ -28 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এই গ্রামের যদি আবার 1/1840 হয়, ঠিক আছে, তার মানে প্রোটনের যে ভর তার কি 1840 গুণ কম। কি এইটা কম?
এতটুকু কম, তাহলে এতটুকু কম মানে কি এর কোনো ভর আছে? এর কোনো ভর নাই বললেই চলে, এই জন্য ভরকে শূন্য ধরা হয়। পারবা না ব্যাখ্যা দিতে? আই থিঙ্ক তোমরা পারবা, তবে ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, কোনো কিছু কাটবা না, ঠিক আছে? কারণ এই যে এই কথাটা এখানে আসছে জন্যই আমি বললাম, আমি সবসময় জানি না যে কোথায় কোথায় ইম্পর্টেন্ট কথা আমাকে বলতে হবে, কোথায় ইম্পর্টেন্ট কথা বলতে হবে না। এই যে এই জিনিসটা যে ভর শূন্য ধরা হয়, দেখা যায় যে তোমরা শুধু কি করতেছো, ঠাটা মুখস্থ করতেছো, ঠিক আছে? একদম ঠাটা মুখস্থ করতেছো কি এই ইলেকট্রনের ভর শূন্য, ইলেকট্রনের ভর আপেক্ষিক ভর শূন্য, ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য। কিন্তু কেন আপেক্ষিক ভর শূন্য? আপেক্ষিক কথাটা মানে কি? আপেক্ষিক কথাটা মানে হচ্ছে কারোর সাথে তুলনা। তাহলে কার সাথে এখানে তুলনা করা হয়েছে? অবশ্যই প্রোটন আর নিউট্রনের সাথে এখানে তুলনা করা হয়েছে। তো যখন প্রোটন আর নিউট্রনের সাথে তুলনা করা হয়েছে তখন এর ভরটা কি হয়ে গেছে, সাথে সাথে একে শূন্য ধরা হয়েছে। কেন শূন্য ধরা হয়েছে? কারণ প্রোটন আর নিউট্রনের ভরই হচ্ছে অতি নগণ্য। সেই নগণ্য ভরের থেকেও যদি 1840 গুণ ভর কম হয় তাহলে এর ভর আসলে নাই বললেই চলে, এই জন্য এর আপেক্ষিক ভরটা শূন্য ধরা হয়েছে। তো আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এবার প্রোটন। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ হচ্ছে ধনাত্মক। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, তাহলে ওই প্রোটনের চার্জ আর নিউট্রনের চার্জ কিন্তু সেম, ঠিক আছে? একে পি দিয়ে প্রকাশ করা হয়, এর আধান +1 এবং আপেক্ষিক ভর ধরা হয় 1, ঠিক আছে? এবং প্রোটনের ভর আছে, প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻24। ভালো করে চিন্তা করে দেখবা, এটা -24 গ্রাম আর এটা -28 গ্রাম, এটা -28 এটা -24, উল্টা পাল্টা করবা না। এবং মাঝে মাঝে কোশ্চেন আসে, কি আসে, যেমন এই যে এইখানে যে -28 গ্রাম, ঠিক আছে? এই গ্রাম না দিয়ে এখানে কিন্তু কেজি দিবে। কিরকম দেখা যাবে 9.11 × 10⁻28 গ্রাম। আচ্ছা, এটা যেমন ঠিক আছে, এর পাশাপাশি 9.11 × 10⁻31 কেজি, এটাও কিন্তু ঠিক আছে। অর্থাৎ এইটা মানে যা, এইটা মানেও কিন্তু তা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তার মানে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলাম। এখন গ্রাম থেকে কেজিতে কিভাবে কনভার্ট হয় না হয় এগুলো নিয়ে বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা যদি আসলেই তোমাদের দরকার হয় যে ভাইয়া আমাকে এইটা না আর একটা অন্য কিছু সম্পর্কে বলেন, বা আমার এই ভিডিওটা দেখার পরে কোনো একটা বিষয় বুঝতে পারো নাই বা এইটার ব্যাখ্যা চাচ্ছ, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে, কমেন্ট সেকশনে বললেই হবে, ঠিক আছে? জাস্ট কমেন্ট সেকশনে বললেই হবে যে ভাইয়া এই বিষয়টা নিয়ে বুঝায় দেন, ব্যাস। দেখবা তোমরা যে রিসেন্ট ভিডিওর মধ্যেই তোমার ওই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং তোমাকে মেনশন করেও দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের সাড়া দরকার, মানে তোমরা যখন আমাকে সাড়া দিবা, তোমরা যখন বলবা যে হ্যাঁ আমরা ইন্টারেস্ট ফিল করতেছি, তবেই আমি আগাবো, ঠিক আছে? তবে আমি নতুন নতুন বিষয় সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পরে দেখো এই একটা ছক দিছে, এই ছকটা যদি তোমরা মুখস্থ করো তাহলে ওই যে বৈশিষ্ট্যগুলো যে পড়ে আসলাম সেটা আর লাগতেছে না। তবে এখান থেকে আমি তোমাদের একটা কোশ্চেন বলি, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই কোশ্চেনটা কি দেখো, আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভিডিওটা ফুল দেখতে হবে। দেখো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্রকৃত ভর প্রোটন আর নিউট্রনের, কি প্রোটন আর নিউট্রনের প্রকৃত ভরের মধ্যে কার প্রকৃত ভর বেশি? দেখো ভালো করে চিন্তা করো কিন্তু বিষয়টা দেখো, এটা তো অনেক কম, এটা বোঝা যাচ্ছে কারণ -28, এটা অনেক কম, ইলেকট্রনের প্রকৃত ভর অনেক কম। কিন্তু প্রোটন আর নিউট্রনের মধ্যে দেখো তফাৎটা কি, প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673, কত 1.673 × 10⁻24, আর নিউট্রনের দেখো 1.675 × 10⁻24। তাহলে কারটা বেশি? তাহলে বেশি কারটা? তাহলে 1.675, জাস্ট সামান্য, যেটা আমরা চিন্তাও করতে পাইতেছি না। বাট এটা যদি এমসিকিউতে আসে তাহলে কিন্তু কি প্রোটনের ভরটাই বেশি হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রোটন গ্রেটার দেন, সরি নিউট্রন গ্রেটার দেন প্রোটন, কি হবে? নিউট্রন গ্রেটার দেন প্রোটন। কেন? কারণ হচ্ছে নিউট্রনের ভর হচ্ছে 1.675, কি 1.675 × 10⁻24। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অনেকে হয়তো তোমরা জানো না, এই জিনিসটা একটু ব্যাখ্যাটা দেখে নেবা, ঠিক আছে? সো ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা পারমাণবিক সংখ্যায় পরের ভিডিওতে যাব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আসলে তোমাদের থেকে দেখতে যাচ্ছি তোমরা আসলে আমার ভিডিওটাকে ইন্টারেস্ট ফিল করো কিনা, বা আসলে তোমরা এই ভিডিও থেকে কিছু জানতে পারলা কিনা। আমি কিন্তু এখানে 3টা জিনিস এক্সেপশন বুঝাইছি, যেটা বেশিরভাগ জায়গায় তুমি পাবা না। আরেকবার মার্কিং করে দেই, সেটা কি? 1 নাম্বার হচ্ছে এখানে নিউট্রনের ভর বেশি নাকি প্রোটনের ভর বেশি, প্রকৃত ভর, একটা জিনিস। পরবর্তীতে আসো, এখানে আপেক্ষিক ভর কেন শূন্য ধরা হয়, এইটা একটা জিনিস, দুইটা জিনিস, ঠিক আছে? আপেক্ষিক ভরকে কেন শূন্য ধরা হয়, এবং না আমি এই দুইটা জিনিসই তোমাদের বুঝাইছি। এখানে এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে বেশিরভাগ ভিডিওতে তোমরা পাবা না।
ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব এবং এইরকম এক্সেপশন কিছু জিনিস তোমাদের সামনে আলোচনা করব, এবং এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি অবশ্যই সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।